আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এটা ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে আমরা বেসিক জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস শিখব। জাভাস্ক্রিপ্ট ব্যাপারটা কি একটু আগে বলে নিই। আমরা এইচটিএমএল করেছি, এইচটিএমএল দিয়ে একটা ওয়েব পেজের কিছু ডিজাইন আমরা করছি, তাই তো? কিন্তু সেখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং লজিক ইউজ করা যায়, আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম দুটো এন্ডে করা যায়। আমরা বসে থাকি ক্লায়েন্টে এবং যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি সেটা সার্ভারে থাকে। তো আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের পেজগুলোকে অ্যাক্সেস করছি। এবার ক্লায়েন্টে যে ওয়েব পেজটা আমরা দেখছি সেটা কোনো ওয়েব ব্রাউজারের মধ্যে। তো ওয়েব ব্রাউজারে এইচটিএমএল পেজ লোড হচ্ছে, ওয়েব ব্রাউজার এইচটিএমএল পেজকে আমার ইন্টারপ্রেট করছে এবং ইন্টারপ্রেট করে আমাকে ডিসপ্লে করছে। তো ওই আমাদের যখন পেজটা সার্ভার থেকে ক্লায়েন্টে আসছে, সেই ক্লায়েন্টে যখন এইচটিএমএলটা আসছে তার সঙ্গে কিছু জাভাস্ক্রিপ্টও আসতে পারে এবং সেই জাভাস্ক্রিপ্টগুলো আমার ক্লায়েন্ট মেশিনে লোড হয়, ক্লায়েন্ট ব্রাউজারে লোড হবে এবং ক্লায়েন্ট ব্রাউজারই কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামকে ও কম্পাইল করবে এবং কম্পাইল করে রান করবে। ঠিক আছে? তো ক্লায়েন্ট এন্ডে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি এবং এটাও আমরা বলেছিলাম আগে যে জাভাস্ক্রিপ্ট কিন্তু দুটো সাইডে ইউজ করা হয়, সার্ভার সাইড জাভাস্ক্রিপ্টও হয়, সার্ভার এন্ডে বা সার্ভার প্রোগ্রামিং এ আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি এবং ক্লায়েন্টও আমরা ইউজ করতে পারি। কিন্তু নর্মালি জাভাস্ক্রিপ্টের ইউটিলাইজেশনটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ক্লায়েন্টেই স্ক্রিপ্টিং গুলো করা হয়। জাভাস্ক্রিপ্ট ছাড়াও আরো বেশ কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু সেগুলো অতটা পপুলার নয় এবং জাভাস্ক্রিপ্টকে বলা হয় দ্য মোস্ট ফেমাস বা মোস্ট ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তার মধ্যে জাভাস্ক্রিপ্টের ব্যবহার সব থেকে বেশি। সুতরাং তার কারণটা একটাই, মানে অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো অতটা ইউজ হয় না কারণ সেগুলোর কিছু বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতা বলতে যেমন আমি একটা যদি এক্সাম্পল বলি, ভিবি স্ক্রিপ্ট, ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট, তো সেটার কি প্রবলেম না, সেটাতে শুধুমাত্র মাইক্রোসফট প্ল্যাটফর্মেই রান করে, মানে মাইক্রোসফটের যে সমস্ত ব্রাউজার বা মানে আমাদের উইন্ডোজ প্ল্যাটফর্মেই কিন্তু চলবে। আমি যদি অন্য প্ল্যাটফর্মে চালাতে যাই কোনো ভিভি স্ক্রিপ্টে লেখা কোনো একটা ওয়েব পেজকে, তাহলে সেগুলো কাজ করবে না। তো সেই কারণে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সির জন্য অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে অনেক পেছনে ফেলে জাভাস্ক্রিপ্টই সব জায়গায় ইউজ হয় এবং জাভাস্ক্রিপ্ট ভেরি পপুলার। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের এবারে আমরা ডিটেলসে আসবো। তো ব্যাপারটা নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আবার একটু ছোট্ট করে বলে দিই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই মানে কোনো কারোর সাহায্যে ওটা রান করে। যেমন জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর সঙ্গে এমবেডেড অবস্থায় আসে এবং সেটা রান করাতে হয়। তো জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর সঙ্গে, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল দিয়েই কিন্তু আমার ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কাজ করে। ফ্রন্ট এন্ড ডিজাইনে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস নয়, তার সঙ্গে জাভাস্ক্রিপ্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কারণ যে কোনো রকম প্রোগ্রামিং লজিক, যেগুলো আমরা প্রোগ্রামিং টেকনিক আমরা ইউজ করব, সেইগুলো ক্লায়েন্ট এন্ডে যদি কিছু করতে হয় তাহলে সেটার জন্য একমাত্র জাভাস্ক্রিপ্টই আছে। ওকে, তো চলো এবার আমি শুরু করি। তো এই জাভাস্ক্রিপ্টের আমরা ওভারভিউ পড়ছি, ওভারভিউ অফ প্রোগ্রামিং ইন জাভাস্ক্রিপ্ট। এবার জাভাস্ক্রিপ্টের কিছু অবজেক্টস, কন্টেনারশিপ এবং প্রপার্টির সম্বন্ধে এখানে লেখা আছে। 6 এন্টিটিস ইন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস আর, ছখানা আমার এন্টিটিস আছে জাভাস্ক্রিপ্টে। সেই এন্টিটি গুলো হলো অবজেক্টস, প্রপার্টিস, মেথডস, ফাংশন, স্টেটমেন্টস এবং ইভেন্টস। আমাদের এইগুলো অত ডিটেলসে না জানলেও আমরা অলরেডি যারা আমরা ডিপ্লোমা পড়ছি এই সেমিস্টারে আমরা C++ পড়েছি, সুতরাং আমাদের নিশ্চয়ই অবজেক্ট সম্বন্ধে একটু হলেও আইডিয়া আছে। তোমরা যারা জাভা জানো
বা জাভা পড়ে এসছো তাদের তো নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয় অবজেক্টের ব্যাপারটা কি। তো আমার জাভার 6টা আমার যে এন্টিটি তার মধ্যে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে স্ট্রিক্টলি ডিজাইনড এলিমেন্ট অফ দ্য ব্রাউজার। ব্রাউজারের মধ্যে ডিজাইনড এলিমেন্টগুলো এবং দ্য এইচটিএমএল ডকুমেন্ট ডিসপ্লেড বাই দ্য ব্রাউজার সেইগুলোকে বলা হয় অবজেক্ট। তো আমরা এখানে নিচে একটা ছবিতে আমরা ওইগুলো দেখব। তো তার আগে একটু বলে নিই, প্রপার্টিজ হচ্ছে অ্যাট্রিবিউটস অফ দ্য অবজেক্ট। একটা অবজেক্টের যা যা প্রপার্টি, যেমন সাচ অ্যাজ কালার। আমি একটা যদি বলি একটা টেক্সট, তো টেক্সট হচ্ছে একটা অবজেক্ট এবং টেক্সটের প্রপার্টি মানে অবজেক্টের প্রপার্টি মানে হচ্ছে কি টেক্সটটা কোন কালারের, তাহলে সেটাকে আমরা বলবো প্রপার্টি। মেথড, মেথড মানে হচ্ছে যেগুলোকে আমরা বলি যে ইউনিক টাস্ক দ্যাট ক্যান বি পারফর্ম অন এ সার্টেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কোনো একটা কাজ যেটা কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ওপর পারফর্ম করব সেটাকে বলি মেথড। যেমন যদি আমি বলি যে আমি একটা ক্লিক করলে কিছু একটা কাজ হবে, তো আমরা বলতেই পারি যে একটা ইউনিক টাস্ক ক্লিক, যেটা একটা কোনো বাটনের ওপর প্রেস করলে একটা ক্লিক করলে কিছু একটা আমার কিছু একটা হবে, যেখানে বাটনটা হচ্ছে অবজেক্ট একটা। ওকে, তো মেথডস হচ্ছে কিছু টাস্ক। ফাংশনস আমরা জানি, ফাংশনস তো আমরা সি পড়েই এসেছি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ফাংশন তোমরা দেখেছো। স্পেশাল পারপাস মেথড, তো মেথড অ্যাকচুয়ালি ফাংশনকেই বলা হচ্ছে। যে ক্লিকটা যেটা বললাম যে ক্লিক করলে কিছু একটা হবে, তো কিছু কাজ হবে, তো সেই কাজগুলো হচ্ছে মেথড। সেই কাজগুলোকে আমরা ফাংশনের মধ্যে লিখি, তো স্পেশাল পারপাস বা ইউজার ডিফাইন্ড মেথড গুলোকে আমরাকে বলি ফাংশন, ইউজার ডিফাইন্ড মেথড। তো মেথড আমার দু রকমের হয়, সিস্টেম ডিফাইন্ড যেগুলো অটোমেটিক হবে সিস্টেমের মধ্যেই লেখা আছে, আর যেগুলো ইউজার ডিফাইন্ড আমি ক্লিক করলে একটা কিছু স্ক্রিন ডিসপ্লে হবে, একটা মেসেজ বক্স সামনে উঠে আসবে, তো সেটা করার জন্য একটা ফাংশন লিখতে হবে, সেটা কিনা স্পেশাল পারপাস একটা মেথড। ওকে, স্টেটমেন্টস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন মানে যে স্টেটমেন্ট আমরা জানি যে একটা প্রোগ্রাম লিখতে গেলে যে স্টেটমেন্ট গুলো পরপর লিখি, ইনস্ট্রাকশন যেগুলো লিখি সেগুলোকে বলি স্টেটমেন্ট। আচ্ছা, ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন, এই যে একটু আগে যেটা বললাম ক্লিক করলে একটা ডিসপ্লে হবে কিছু, বা মাউসটা নিয়ে গেলে কিছু একটা চেঞ্জ হবে, তো সেই জিনিসগুলোকে আমরা বলি ইভেন্ট। ইভেন্ট মানে অ্যাকশন যেটা পারফর্ম বাই এ ইউজার। ইউজার যে কাজগুলো করে, যে ইন্টারাকশন করার জন্য, ইউজার ইন্টারাকশন করার জন্য যে কাজগুলো করে সেইগুলোকে বলি আমরা ইভেন্ট। মানে যেমন মাউস ক্লিক, ডাবল ক্লিক, মাউস মুভ, লস্ট ফোকাস, গট ফোকাস, এই যে জিনিসগুলো সেইগুলোকে আমরা বলি হচ্ছে ইভেন্ট। বেশ, এই 6টা জিনিস আমার জাভাস্ক্রিপ্টের কমন আমার এন্টিটিস। এছাড়াও যে জিনিসগুলো একটা হায়ারার্কি দেখাচ্ছি, দেখো হায়ারার্কিতে ওপরে টপ লেভেল হায়ারার্কিতে থাকে দ্য ব্রাউজার, মানে যেটা দিয়ে আমরা ওয়েব পেজকে দেখছি সেটা হচ্ছে ব্রাউজার। এবং সেই ব্রাউজারের আবার ম্যাথ, ডেট, উইন্ডো, স্ট্রিং, এইগুলো এক একটা আমার ফাংশন, মানে অ্যাকচুয়ালি এগুলো এক একটা প্যাকেজ বলতে পারি। ম্যাথ, ডেট, এই স্টার দিয়ে টপ লেভেল অবজেক্টস, তো এইগুলো এক একটা অবজেক্ট, ম্যাথ অবজেক্ট, ডেট অবজেক্ট, উইন্ডো অবজেক্ট, স্ট্রিং অবজেক্ট, এগুলো আরো অনেক অবজেক্ট আছে। তো সেই অবজেক্টগুলোর মধ্যে উইন্ডো হচ্ছে একটা অবজেক্ট, সেই উইন্ডোর মধ্যে ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্টের মধ্যে আবার লিঙ্ক, ফর্ম, অ্যাঙ্কার, মানে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ গুলো থাকতে পারে। আবার সেই ফর্মের আন্ডারে একটা ফর্ম যদি বানাই, ফর্ম ট্যাগ আমরা দেখেছিলাম, সেখানে সিলেক্ট, বাটন, টেক্সট বক্স, টেক্সট এরিয়া, রেডিও বাটন, চেক বক্স, এগুলোকে বলছি ফর্ম। তো আমাদের যে অবজেক্ট হায়ারার্কি, অবজেক্ট হায়ারার্কিটা এরকম দেখতে হয় যে আমরা একটা টেক্সট বক্স ইউজ করছি, সো টেক্সট বক্সটা একটা পার্ট অফ ফর্ম, ফর্মের আন্ডারে থাকে। সেই ফর্মটা কোন একটা ডকুমেন্টের আন্ডারে থাকে। ডকুমেন্ট মানে কি না, একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজের মধ্যে যেগুলো দেখছি সেটা হচ্ছে ওর ডকুমেন্ট। আবার অনেক এরকম ডকুমেন্ট নিয়ে তৈরি হয় উইন্ডো। উইন্ডো অনেকগুলো উইন্ডো হতে পারে, সেই উইন্ডো অনেক উইন্ডো বা আদার্স অবজেক্টস নিয়ে তৈরি হয় আমার ব্রাউজারটা। তো এই হচ্ছে আমাদের হায়ারার্কি। এবার একটা এক্সাম্পল, ছোট্ট একটা যদি জাভাস্ক্রিপ্টের এক্সাম্পলের প্রোগ্রাম দেখি, তো দেখো এইটা একটা প্রোগ্রাম, এইচটিএমএল এর মধ্যে একটা এইচটিএমএল শুরু করেছি, টাইটেলের মধ্যে কিছু একটা টাইটেল সেট করা হয়েছে, হেড শেষ হয়ে গেছে, হেড শুরু হয়েছিল তার মধ্যে টাইটেল ছিল, বডি তার মধ্যে একটা ফর্ম লিখেছি, ফর্ম। তো ফর্মের মধ্যে লেখা আছে ইনপুট টাইপ টেক্সট,
সেই একটা টেক্সট বক্স এবং সেই টেক্সট বক্সের একটা নাম আছে টেক্সট ওয়ান। তো ইনপুট টাইপ টেক্সট এবং নেম ইকুয়াল টু টেক্সট ওয়ান। এবার সেই টেক্সট স্ক্রিপ্ট, এবার দেখো ফর্মটা আর কিচ্ছু লেখা নেই, ফর্মটা এখানেই শেষ। এবারে আমাদের যে কোনো জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখতে হলে আমাদের মনে রাখতে হবে আমাদের সেটাকে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে শুরু করতে হবে, স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট এবং স্ল্যাশ স্ক্রিপ্ট এর মাঝখানে আমাকে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে হবে। এটা মনে রাখতে হবে সব সময়। যদি আমি স্ক্রিপ্ট লিখি মানে জাভাস্ক্রিপ্ট লিখি, তাহলে স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করতে হবে। স্ক্রিপ্ট স্ল্যাশ স্ক্রিপ্টের মধ্যে আমাকে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে, কোডে আমি আসছি। কিন্তু এই স্ক্রিপ্ট ট্যাগটা আমি কোথায় রাখতে পারি? স্ক্রিপ্ট ট্যাগটা আমি বডির মধ্যে রাখতে পারি, স্ক্রিপ্ট ট্যাগটা আমি হেডের মধ্যেও রাখতে পারি। আমি এখানেও আমি স্ক্রিপ্ট স্ল্যাশ স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, স্ক্রিপ্ট স্ল্যাশ স্ক্রিপ্ট, এখানেও আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। ঠিক আছে, তো আমার দরকারটা কি পারপাসে, আমার কোনখানটা দরকার? সাধারণভাবে আমি বলেছি হেডের মধ্যে যে জিনিসগুলো লিখি যেগুলো আমার গ্লোবাল হয়, মানে কমন, পুরো বডির জন্য কমন, পুরো বডির মধ্যে ডকুমেন্টের জন্য কমন। যেমন আমরা স্টাইল ট্যাগ যদি ইউজ করি তো আমার সেটা অ্যাপ্লিকেবল হয় টু দ্য হোল পেজ। সিমিলারলি আমার যদি এমন কিছু গ্লোবাল থিং থাকে, গ্লোবাল থিং মানে একটা ফাংশন লিখছি, যে ফাংশনটা আমি মানে আমি যে কোনো জায়গা থেকে, পেজের যে কোনো জায়গা থেকে আমি কল করতে পারি, তাহলে সেটা আমি হেডের মধ্যে রাখবো। আর যদি না হয় আমি স্ক্রিপ্টকে কিন্তু যে কোনো জায়গাতেই ইউজ করতে পারি। তো আমি বডির মধ্যে এখানে স্ক্রিপ্ট লিখেছি। এবারে আসি ভেতরে আমার কি লেখা আছে। ভেতরে অ্যাকচুয়ালি যেটা লেখা আছে, একটু আগে যে হায়ারার্কিটা আমি তোমাদের বলেছিলাম সেই হায়ারার্কি অনুযায়ী লেখা আছে। যেমন ডকুমেন্ট dot frm, what is frm? Frm is the name of the form. Dot text1, what is text1? Text1 is the name of the text box. আমি টেক্সট বক্সের নামটা text1 দিয়েছি, আমি অন্য কিছুও দিতে পারি। ফর্মের নামটা frm দিয়েছি, আমি অন্য কিছুও দিতে পারি, আমাদের ইউজার ডিফাইন্ড নেম। তো আমরা বলছি ডকুমেন্টের মধ্যে যে ফর্মটা আছে frm নামে, তার মধ্যে যে text1 নামে টেক্সট বক্সটা আছে তার তুমি ভ্যালু সেট করো ABC অর এনিথিং, এনি ভ্যালু তুমি যেটা দেবো ডবল কোটসের মধ্যে। মাইন্ডেড এখানে কোনো সেমিকোলন আমরা কিন্তু দিইনি। তো এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে দেখো ঠিক এই ওপরেরটা, এই যে ডকুমেন্ট, এইখান থেকে আমরা শুরু করছি। এই ডকুমেন্টের মধ্যে একটা ফর্ম, সেই ফর্মের মধ্যে আমার একটা টেক্সট বক্স আছে যে টেক্সট। তো আমাদের হায়ারার্কিতে এইভাবে লিখতে হবে, আমরা ডকুমেন্ট থেকে শুরু করতে পারি, তার আগে উইন্ডো থেকেও স্টার্ট করতে পারতাম, উইন্ডো ডট ডকুমেন্ট ডট ফর্মের নাম ডট টেক্সট বক্সের নাম সেটাও লিখতে পারতাম। তো উইন্ডো অবধি যেতে হয় না, ডকুমেন্ট অব থেকে শুরু করলেই আমাদের ম্যাক্সিমাম কেসগুলোই কাজ হয়ে যায়। তো আমি বলতে চাইছি আমার যে ডকুমেন্ট, তার মধ্যে যে ফর্মটা আছে, তার মধ্যে যে টেক্সট বক্সটা আছে, তার ভ্যালু তুমি সেট করো ABC। ঠিক আছে, তো আমার এই প্রোগ্রামগুলো অলরেডি লেখা আছে, এই প্রোগ্রামগুলো আমি এবার চালাচ্ছি। আমি প্রোগ্রাম একটা চালাই, আমি প্রথম প্রোগ্রামটা চালাচ্ছি, হাইলাইট হায়ারার্কি। তো এইখানে প্রোগ্রামে আমার আউটপুট টেস্ট আমি একটু বড় করে নিই। এই যে একটা টেক্সট বক্স, টেক্সট ফিল্ড দেখতেই পাচ্ছি, টেক্সট ফিল্ডের মধ্যে ABC অলরেডি লেখা। কেন লেখা? তার কারণ হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা রান করেছে। তো স্ক্রিপ্ট কখন কিভাবে রান করে? যখন আমার পার্সিং হয়, যখন আমার পার্সিং হয় মানে যখন আমার HTML থেকে যখন আমার ওই ইন্টারপ্রিটেশন হয়, তখন এই পরপর লাইন বাই লাইন টপ ডাউন অ্যাপ্রোচে চলে। তো সেখানে যখন ফর্ম নিয়েছে, ফর্মের মধ্যে একটা টেক্সট বক্স বানিয়েছে, তারপর একটা স্ক্রিপ্ট শুরু করেছি, তখন আমি বলেছি যে এর মধ্যে frm ফর্মের text1 এর ভ্যালুটা ABC করো। তারপরে প্রথমে টেক্সট বক্সটা বানিয়েছে, তারপরে তার মধ্যে ভ্যালু সেট করে দিয়েছে ABC। ওকে, বেশ বোঝা গেল ব্যাপারটা। তো এটা কিন্তু আমার উপর থেকে তলায় পরপর আমার যেরকম ভাবে সি এর প্রোগ্রাম টপ ডাউন অ্যাপ্রোচে চলে ওই রকমই চলেছে। ঠিক আছে, তো স্ক্রিপ্ট ট্যাগটাকে করেছে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে স্ক্রিপ্ট আছে সেটাকে এক্সিকিউট করেছে সিম্পলি। জাভাস্ক্রিপ্টের কোডটা এটাকে কে চালাচ্ছে না, ব্রাউজার চালাচ্ছে। যে কোনো ব্রাউজার, যা ব্রাউজার আছে সেই ব্রাউজারই আমার চালাতে পারে। তো বেশ, এটা বোঝা গেল। এবার আমরা নেক্সট পরের একটা জায়গাতে আসি, সেখানে কি বলছে না, হাইডিং এ জাভাস্ক্রিপ্ট ফ্রম নন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার, হাইডিং জাভাস্ক্রিপ্ট ফ্রম নন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার। যদিও এইটা এখন আর কাজে লাগে না। আগে কি হতো,
আগে অনেক ব্রাউজার ছিল যে ব্রাউজার গুলোতে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতো না, সাধারণভাবে পুরনো অনেক ব্রাউজার যে ব্রাউজার গুলোতে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, মানে অনেক পুরনো। তো তখন জাভাস্ক্রিপ্ট যদি আমার একটা এইচটিএমএল কোডের মধ্যে লেখা থাকে, তখন তো বুঝতে পারবে না কি লেখা আছে, ও তো জানেই না, কারণ ওই ব্রাউজারটা জাভাস্ক্রিপ্টই সাপোর্ট করে না। এখনকার সমস্ত ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। আমি আজ থেকে প্রায় আমি 30 বছর আগেকার ঘটনা বলছি। তো তখন অনেক ব্রাউজারে, তখন জাভাস্ক্রিপ্ট নতুন এসছে, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না। তখন আমাকে কি করতে হতো, তখন আমি স্ক্রিপ্ট আর স্ল্যাশ স্ক্রিপ্টের মধ্যে যে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখছে, এটা জাভাস্ক্রিপ্টের একটা কোড, ডকুমেন্ট ডট রাইট মানে প্রিন্ট এফ এর মতো, ঠিক আছে, মানে এটা জাস্ট লাইক প্রিন্ট এফ, মানে হ্যালো প্রিন্ট করবে আমার পেজের মধ্যে। তো এই লাইনটাকে ওই টাইপের ব্রাউজার, পুরোনো ব্রাউজাররা তখন ইন্টারপ্রেট করতে পারতো না, এরার দেখাতো, বা এইটাকেই ও প্রিন্ট করে দিতে পারতো। সেই জন্য সেই জাভাস্ক্রিপ্টকে আমাকে শুরু করতে হবে স্ক্রিপ্ট লেখার আগে, মানে যেটা জাভাস্ক্রিপ্টের কোড সেইগুলোকে আমাকে শুরু করতে হবে এক্সক্লেমেশন ড্যাশ ড্যাশ, এবং শেষ করতে হবে ডবল স্ল্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে আমার যে গ্রেটার দেন সাইনটা। তো যাই হোক, এইটা আমাকে তখন লিখতে হতো, এখন আর লেখার কোনো দরকার হয় না, আমরা এরকম লেখার কোনো প্রয়োজন নেই। তো এটা ছিল হাইডিং জাভাস্ক্রিপ্ট ফ্রম নন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার, যারা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতো না তাদের থেকে হাইড করার জন্য। নেক্সট আমি আসছি, আচ্ছা হ্যাঁ, তখন আবার এরকমও লেখা হতো, আবার কিছু আমি কোন ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চলবে, কোন ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চলবে না, তো স্ক্রিপ্ট স্ল্যাশ স্ক্রিপ্টের মধ্যে এইটা এরকম ভাবে লেখা হতো। আবার নন স্ক্রিপ্ট বলে সেখানে আবার জাভাস্ক্রিপ্ট লেখা হতো, মানে নন স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এনেবল ব্রাউজারদের জন্য নন স্ক্রিপ্টের মধ্যে লেখা হতো। যাই হোক, এটা আমাদের এখন জানার দরকার নেই। এবারে আসি কমেন্ট কিভাবে নেব। কমেন্ট দেওয়ার জন্য, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে কমেন্ট দেওয়ার জন্য যেভাবে সি তে আমরা পড়েছি, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ডবল স্ল্যাশ, দিস কমেন্ট কন্টিনিউস টিল এন্ড অফ দ্য লাইন। আর যদি মাল্টিপল লাইন হয়, যেভাবে সি তে করা হতো, মানে যেরকম ভাবে শুরু করি এবং যেভাবে শেষ করি, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্টের জন্য। এবার আমরা আসি, ধরা যাক এরকম একটা প্রোগ্রাম, এইচটিএমএল হেড টাইটেল হয়ে গেল, স্ক্রিপ্ট টাইটেলের পরেই আমি স্ক্রিপ্ট দিয়েছি, মানে হেডের মধ্যেই আমি আছি, দেখো আমার কোনো বডি নেই, ওকে, স্ক্রিপ্ট তার মধ্যে লিখেছি, হেডের মধ্যেই লেখা আছে স্ক্রিপ্টটা ডকুমেন্ট ডট রাইট। নাও হোয়াট ইজ ডকুমেন্ট ডট রাইট, আমি একটু আগেই বললাম, দিস ইজ লাইক প্রিন্ট এফ ইন সিতে প্রিন্ট এফ, বা সি প্লাস প্লাস সি আউট এর মতো, মানে প্রিন্ট এফ সি আউট এরা কনসোলে লেখে, বাট ডকুমেন্ট ডট রাইট মানে ডকুমেন্টের মধ্যে লেখো। নাও হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, ডকুমেন্ট ইজ নাথিং বাট দ্য পেজ, ওয়েব পেজে। তো ওয়েব পেজের মধ্যে তুমি রাইট করো, কি রাইট করো, তো ডকুমেন্ট ডট রাইটে আমরা যে কোনো ডবল কোটে স্ট্রিং দিলে সেটাকে প্রিন্ট করে, যেমন একটু আগে এইটা বলছিলাম যে ডকুমেন্ট ডট রাইট হ্যালো, তো হ্যালোটা প্রিন্ট করবে। আর যদি তার সঙ্গে আমি ডাবল কোটে কি দিই না, এইচটিএমএল এর ট্যাগও দিয়ে দিই, তাহলে এইচটিএমএল এর ট্যাগ দিয়ে স্টাইল করে, বা এইচটিএমএল এর ট্যাগ গুলো প্রিন্ট করবে না, ওটাকে যে ব্রাউজার যা করে আর কি, ওগুলোকে তো আর প্রিন্ট করে না, কিন্তু ওটার যে স্টাইল বা ওটা যেটা বলতে চাইছে সেই জিনিসটা করে প্রিন্ট করবে। তার মানে যে ফন্ট কালার রেড, তারপরে হ্যালো লেখা আছে, তো তার মানে আমি দেখতে পাবো যে হ্যালো লিখলে শুধু হ্যালো আসতো, কিন্তু ফন্ট কালার রেড দিয়েছি মানে হ্যালোটা আমার রেডে আসবে। এটাও আমার প্রোগ্রামটা করা আছে, আমি চালাচ্ছি জেনারেট এইচটিএমএল। এই যে দেখো, আমি একটু বড় করে নিই, এই যে আমার এখানে কিন্তু হ্যালো লেখাটা এসছে, ওকে, তো এবার রেডে এসছে। তো আমরা ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে ডিরেক্টলি স্ট্রিং লিখতে পারি, বা স্ট্রিং এবং এইচটিএমএল কম্বাইন করে লিখতে পারি, যে কোনো এইচটিএমএল এর কোড লিখতে পারি ডবল কোটের মধ্যে, ওকে। এবারে আসি ভেরিয়েবলের কথা। ভেরিয়েবল সম্বন্ধে তো আমাদের আইডিয়া আছে, আমরা প্রোগ্রামিং জেনেছি, তো এখানে যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি। ভেরিয়েবলের নাম কিছু নিয়ম কানুন আছে, বিগিন উইথ এ জেড, যা আমরা দেখেছি ডলার দিয়েও বিগিন হতে পারে এখানে ভেরিয়েবলের নাম। আচ্ছা, রিমেনিং ক্যারেক্টার আমার $, যা ইচ্ছা হতে পারে, প্রথম ক্যারেক্টারটা এই হতে পারে, পরের ক্যারেক্টার গুলো এইটা হতে পারে। কেস সেন্সিটিভ আমরা জানি, ক্যাপিটাল এবং স্মলের আলাদা আলাদা ভেরিয়েবল হতে পারে, মানে ক্যাপিটালে একটা ভেরিয়েবল হতে পারে, স্মল এ নামেও একটা ভেরিয়েবল হতে পারে। সো কেস সেন্সিটিভ, অ্যান্ড $sign ইজ ইউজড ফর মেশিন জেনারেটেড কোড অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড। এখানে ডলার বলা আছে যদিও, কিন্তু ডলারটা সাধারণভাবে মেশিন জেনারেটেড কোডের জন্য ইউজ হয়, এবং আমরা যারা প্রোগ্রামার আমরা ডলার দিয়ে কোনো ভেরিয়েবলের নাম
দেব না। ওকে, এবার ভেরিয়েবলে কি কি ডেটা টাইপ হতে পারে? নাম্বার হতে পারে, বুলিয়ান হতে পারে, বুলিয়ান মানে ট্রু ফলস। ওকে, এর মধ্যে যেমন ফ্ল্যাগ একটা বুলিয়ান ভেরিয়েবল, তার মধ্যে আমি ফলস লিখলাম, বা স্টেটাস ইকুয়াল টু ট্রু লিখলাম। তো বুলিয়ান ডেটা টাইপ যেটা আমাদের সিতে ছিল না, এখানে আছে ট্রু অথবা ফলস ভ্যালু আমরা স্টোর করতে পারি। স্ট্রিং টাইপ ভেরিয়েবল হতে পারে, স্ট্রিং টাইপ ভেরিয়েবল মানে হচ্ছে যেগুলো ডাবল কোটের মধ্যে থাকে জানি আমরা, এবং নাল হতে পারে, যে পি এর ভ্যালু পি ডাবল ইকুয়াল টু নাল, মানে পি এর মধ্যে আমি কিছুই রাখিনি। সো কমপ্লেক্স এবার হচ্ছে এইগুলো আমার বেসিক ডেটা টাইপ, নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, নাম্বার, নাল। এবার কিছু কমপ্লেক্স ডেটা টাইপ আছে, যেমন ধরো ডেট, নাও ইকুয়াল টু নিউ ডেট। এই নাও ডেট ইজ আ অবজেক্ট, ডেট ইজ অ্যান অবজেক্ট টাইপ। সো নিউ ডেট যেরকম ভাবে আমরা অবজেক্ট বানাই, সি প্লাস প্লাস যারা জানো বা জাভা যারা করেছে, অবজেক্ট বানাচ্ছি নাও এর মধ্যে, তো ডেট এরকম একটা কমপ্লেক্স ডেটা টাইপ আমরা বলতে পারি। এটা এরকমও কিছু ডেটা টাইপ আমাদের জাভাস্ক্রিপ্টে দেখা যায়। এবারে আসে কিছু কনভার্সন ফাংশনস এর কথা। কনভার্সন ফাংশনস বলতে ইভাল মানে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের কাজ কি না, কনভার্ট দ্য স্ট্রিং এক্সপ্রেশন টু নিউমেরিক ভ্যালু। কোন স্ট্রিং এক্সপ্রেশন থেকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে পারে। যেমন স্ট্রিং এক্সপ্রেশন বলতে এইটা আমি করলাম 432.1 ইন্টু 10, তো এইটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ইন ডবল কোটের মধ্যে, সেটা যদি ইভ্যাল করি, ইভ্যাল করে টোটালের মধ্যে রাখি, ইভ্যাল মানে ইভ্যালুয়েট, তো ইভ্যালুয়েট টোটালের ভ্যালু কত হবে, টোটালের ভ্যালু হবে এটা গুণ করে যেটা হয়, মানে 4321 হয়ে যাবে। সো ইভ্যাল ইজ আ ফাংশন ইভ্যালুয়েশন করার জন্য, যেটা স্ট্রিং এক্সপ্রেশন থেকে নিউমেরিক ভ্যালু আমাকে দেয়। সিমিলারলি পার্সিন্ট বলে একটা ফাংশন আছে। পার্সিন্টের কাজ হচ্ছে স্ট্রিং ভ্যালু থেকে নিউমেরিক ভ্যালু, স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করে। যেমন পার্সিন ডাবল কোটে 1 2 3, সো ডাবল কোটে 1 2 3 মানে তো একটা স্ট্রিং, 1 2 3 তার মানে অ্যাজ এ স্ট্রিং এ আছে, আমি সেটাকে ইন্টিজারে পার্সিন করলে ইন্টিজারে কনভার্ট করলাম, তো টোটালের ভ্যালু হবে ইন্টিজার 123। ওকে, সিমিলারলি টোটাল ইকুয়াল টু পার্সিন্ট 1 2 3 XYZ। এবার XYZ স্ট্রিং আছে আর এইটা নিউমেরিক ভ্যালু আছে, তো কি করবে, এইগুলোকে ওগুলোকে ও ছেঁটে দেবে, ঠিক আছে, ওগুলোকে ছেঁটে দিয়ে আমার টোটালের ভ্যালু করে দেবে 1 2 3, তো পার ইন্টিজারে কনভার্ট করবো। আবার যদি আমি কোনো একটা স্ট্রিংকে দিয়ে দিই, তাহলে কিন্তু টোটালের মধ্যে ও না করতে পারলে 0 করে দেবে, মানে এটা দিয়ে আমি স্ট্রিংয়ে এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারছি না। মানে সাধারণভাবে মানে নাম্বারের মতো দেখতে স্ট্রিং যেগুলো, সেইগুলোকে ও ইন্টিজারে কনভার্ট করতে পারবে, কিন্তু যদি আমি কোনো অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্স লিখে দিই বা ওয়ার্ড লিখে দিই, তাহলে কিন্তু ওটা সম্ভব নয়। যেমন পার্সিন্ট আছে, সেরকম পার্স ফ্লোট, এই পার্সিন্ট যেমন ইন্টিজারে কনভার্ট করে স্ট্রিং থেকে, পার্স ফ্লোট স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করে, মানে যে পার্স ফ্লোট এরকম লিখলাম বা এরকম লিখলাম, তো এটা এই একটা ফাংশন। এবারে আসি প্রম্পট ফাংশনের কথা। প্রম্পট ফাংশন দিয়ে আমাকে একটা মেসেজ বক্স ডিসপ্লে করে, তো মেসেজ বক্স ডিসপ্লে করে, ডিসপ্লেস দ্য মেসেজ বক্স উইথ দ্য, আমরা একটা প্রম্পট ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম দিয়ে দেখি। যেমন ধরা যায় এরকম যে HTML বডি স্ক্রিপ্ট প্রম্পট হ্যালো টাইপ সামথিং, সেই এটা 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 করলে কি হয়, আমি আউটপুটটা আগে দেখাই, তারপরে আমি আমার প্রোগ্রামে আসছি। তো প্রম্পট, তো এই যে আমি যেই লোড করেছি এটা, সঙ্গে সঙ্গে আমাকে একটা মেসেজ বক্স খুলে দিয়েছে, এবং এই মেসেজ বক্সটা কেমন দেখতে হবে সেটা আমার কিন্তু ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করবে, এক একটা ব্রাউজারে এক এক রকম দেখতে হয়, ঠিক আছে। আমি এটা ক্রোম দিয়ে চালিয়েছি, তো দ্য পেজ সেজ হ্যালো টাইপ সামথিংটা এখানে আছে। এটা কি জন্য এসছে, তার কারণ হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট, বডির মধ্যে স্ক্রিপ্ট শুরু করেছি, প্রম্পট করছি, প্রম্পট মানে মেসেজ বক্স দেখাও, হ্যালো ডাবল কোট, এখানে দুটো প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারে হ্যালো, সেকেন্ড প্যারামিটারে দিয়েছি আমি টাইপ সামথিং। তো ফার্স্ট প্যারামিটারে যেটা দেবো, দ্যাট উইল বি ডিসপ্লেড অ্যাবভ দ্য টেক্সট বক্স, এই যে হ্যালো লেখাটা এসছে, আর টাইপ সামথিংটা একটা টেক্সট বক্স এসছে তার মধ্যে লেখা, যেটাকে আমি চাইলে মুছে দিতে পারি, যেমন এখন মুছে দিলাম আমি। তো টাইপ সামথিংটা আমার টেক্সট বক্সের ভেতরে কিছু লেখা, আমি দিতেও পারি নাও দিতে পারি, আমি এখানে টাইপ করলাম সে ABCD টাইপ করলাম, ঠিক আছে। টাইপ করার পরে এরপরে আমি আর কিছু করিনি, এর পরের লাইনটা মানে এটা তো স্ক্রিপ্টের মধ্যে এইটাই এক্সিকিউট করছে, এইটা এক্সিকিউশন কমপ্লিট হলে তারপরে ডকুমেন্ট ডট রাইটে str লাগবে। না হোয়াট ইজ দ্য str? str ইজ এ স্ট্রিং, একটা দেখো ভেরিয়েবল। এবার এখানে বলে রাখা ভালো, এখানে ভেরিয়েবল এবং ভ্যারিয়েন্ট
দুটো জিনিস হয়। ভ্যারিয়েন্ট মানে হচ্ছে যেগুলোকে আমাকে ডিক্লিয়ারই করতে হয় না, মানে এমন একটা ভেরিয়েবল এসটিআর আমি কি ডিক্লিয়ার করেছি ওপরের লাইনে কিন্তু লিখেছি যেরকম সিতে লিখি সেরকম তো লিখিনি। তো জাভাস্ক্রিপ্টে এই সুবিধাটা আছে, আমি যে টাইপের ভেরিয়েবল ডিক্লিয়ার করব মানে যা ওর মধ্যে স্টোর হবে সেই টাইপের ওর অটোমেটিক নিয়ে নেবে, আমাকে আলাদা করে ডিক্লিয়ার করতে হবে না। তো সেরকম আমি আলাদা করে ডিক্লিয়ারও করতে পারি var var str এরকম ভাবে লিখে, কিন্তু সেটা করার দরকার হয় না। তো আমি একটা str এর মধ্যে কি স্টোর করব না, এইখানে যেটা টাইপ করব সেটাই str এর মধ্যে স্টোরে যাবে। মানে এখানে আমি যেটা এবিসিডি টাইপ করেছি ওকেতে ক্লিক করলেই এইটা বন্ধ হবে, এই প্রম্পটটা বন্ধ হবে এবং সেটা str এর মধ্যে স্টোর হবে এবং সেই ভ্যালুটা আমার ডকুমেন্ট ডট রাইট করে দেখাবে। এবং ডকুমেন্ট ডট রাইট মানে কি বললাম, ডকুমেন্ট ডট রাইট মানে পেজের মধ্যে দেখাবে। তো আমি এবিসিডি লিখেছি, ওকে করলাম, এবিসিডি আমার এখানে চলে এসছে, এই যে এবিসিডি লেখাটা হয়ে গেছে। আবার আমি যদি এটাকে আবার চালাই, মানে আবার আমি রিফ্রেশ করলাম, টাইপ সামথিং, আমি লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে আমি ওকে করলাম। তো হ্যালো জাভাস্ক্রিপ্ট আমার এখানে ডকুমেন্ট ডট রাইট করে দিল। তো আমি যতবার রিফ্রেশ করব যা এখানে টাইপ করবে এবং ওকেতে প্রেস করলে, ওকেতে প্রেস অবশ্যই করতে হবে, ক্যান্সেলে করলে কি যাচ্ছে, নাল যাচ্ছে। কেন যাচ্ছে নাল, তার কারণ টাইপ সামথিং এটা বন্ধ করেছে কিন্তু কিছু টাইপ করেনি, তো এসটিআর এর মধ্যে কত যাবে, নাল যাবে এবং সেই নালটাও স্টোর করে দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো হয়ে গেল আমার এই পেজটা, আমার এটা কমপ্লিট হলো, এই প্রোগ্রামটা গেল প্রম্পট। এবারে আসছে ঠিক একই রকম ভাবে অ্যালার্ট ফাংশন। প্রম্পট যেমন কিছু একটা ইনপুট নেয় ইউজারের থেকে, অ্যালার্ট ফাংশন কিছু ইনপুট নেয় না, জাস্ট কিছু মেসেজ আমাকে অ্যালার্ট বক্সে শো করে। যেমন অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, তো এইটা প্রোগ্রামটা চালিয়ে দেখাই আমি, অ্যালার্ট ডট এইচটিএমএল আমি চালালাম, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড যা লিখেছি আমি সেটা ডিসপ্লে করছি, ওকে করছি, এখানে x ইকুয়াল টু 3 দেখালো, তার কারণ তার মানে আরো পরে কিছু লেখা আছে, ইয়েস তারপরে আরো কিছু লেখা ছিল। সো হ্যালো অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, দেন x ইজ আ ভেরিয়েবল, তার মধ্যে আমি 3 স্টোর করছি, অটোমেটিক ইন্টিজার হয়ে গেল, আমাকে আলাদা করে কিছু বলতে হলো না। এন্ড অ্যালার্ট আবার অ্যালার্ট করলাম, x ইকুয়াল টু দ্যাট উইল বি প্রিন্টেড। এখানে দুটো পার্ট আছে, প্লাস দিয়ে কনক্যাটিনেট করা হয়, এই প্লাসটা দিয়ে আমরা কনক্যাটিনেট করি। তা কনক্যাটিনেশন কাকে করছে, একটা স্ট্রিং এর সঙ্গে একটা ইন্টিজারকে কনক্যাটিনেট করছি। তো অ্যালার্ট বক্সে যেটা প্রিন্ট হবে x ইকুয়াল টু এটা প্রিন্ট হবে, তার সঙ্গে এখানে x এর ভ্যালুটা প্রিন্ট হবে, x এর ভ্যালু কত আছে, 3 আছে, তার মানে দেখাবে x ইকুয়াল টু 3। দেখো আমি এটা যদি আবার রিফ্রেশ করলাম, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড ওকে করলাম, পরে আবার একটা মেসেজ বক্স এসছে, সেখানে দেখাচ্ছে x ইকুয়াল টু 3। সো নিশ্চয়ই বোঝা গেল, এবং এখানে আমি কিছু ডকুমেন্ট ডট রাইট কিচ্ছু করিনি, সুতরাং আমার আর কিছু এলো না। তো এটা একটা সিম্পল স্ক্রিপ্ট আমার প্রোগ্রামটা, আমি প্রোগ্রামটা এখানে বডির মধ্যেও থাকতে পারে, যেখানে হোক থাকতে পারে, আমাদের সিম্পল স্ক্রিপ্ট এটা। এবারে আমাদের কনফার্ম ফাংশন। কনফার্ম ফাংশন মানে হচ্ছে এখানে দুটো বাটন থাকে, ওকে আর ক্যান্সেল, মানে এরকম ভাবে লিখতে হয়, কনফার্ম আর ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু কনফার্ম আর ইউ শিওর, এখানে আমার ওকে ক্যান্সেল দুটো বাটন থাকবে, এবং যেটা রিটার্ন করবে সেটা আমি আর এতে স্টোর করলাম, এবং পরে ডকুমেন্ট ডট রাইট করে রিটার্ন ভ্যালুতে আর এর ভ্যালুটা আমি প্রিন্ট করছি। আমি দেখাচ্ছি কনফার্মটা কেমন দেখায়। তো আমরা 3 রকমের দেখছি, একটা হচ্ছে প্রম্পট দেখেছি, অ্যালার্ট দেখলাম, এবার কনফার্ম। তো যে আর ইউ শিওর, ওকে ক্যান্সেল, যদি আমি ওকেতে ক্লিক করি কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। আবার আমি চাইলাম যদি আমি ক্যান্সেলে ক্লিক করি তাহলে আমার ফলস রিটার্ন করছে। তো আমার রিটার্ন ভ্যালুটা আইদার ট্রু অথবা ফলস। তো এখানে ওকে ক্যান্সেল, এটা হচ্ছে কনফার্ম বক্স। তো 3 রকমের বক্স আমরা দেখলাম। এবারে আসি অপারেটর সম্বন্ধে, অপারেটর এবং এক্সপ্রেশন সম্বন্ধে। অপারেটর আমাদের এখানে ডিটেলসে পড়ার কিছু নেই, আমরা জানি যারা আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর, যেমন অ্যারিথমেটিক, কম্পারিজন, লজিক্যাল, এইসব জিনিসগুলো আছে। তো এই যে x ইন্টু ওয়াই ইজ সেম অ্যাজ x ইন ওয়াই ইন্টু এক্স, বাট এ বি একটা স্ট্রিং দ্যাট ইজ নট ইকুয়াল এ প্লাস বি, এটা প্লাস হবে, এ প্লাস বি ইজ নট সেম অ্যাজ সিডি প্লাস এবি, ঠিক আছে। তো এটা তো জানি যে স্ট্রিং কনক্যাটিনেট করবে, তো এবি প্লাস সিডি মানে এবিসিডি হয়ে যাবে, আর সিডি প্লাস এবি মানে কি হবে, সিডি এবি হবে, তাই না। তো মাল্টিপ্লিকেশনে ঠিক আছে, কিন্তু যখনই আমি কনক্যাটিনেশন করবো এবং সেটা স্ট্রিং এ হবে, স্ট্রিং এর জন্য কিন্তু আলাদা হবে।
আচ্ছা, এখানে কি কি অপারেটর ইউজ হয়? অ্যাডিশনের জন্য প্লাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো ডিভিশন, প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। যা সিতে পড়েছিলাম এক্স্যাক্টলি সেম সমস্ত অপারেটর গুলো এখানে আছে। তো এইটা আমি আর দেখাচ্ছি না, এটা অপারেটরের এক্সাম্পল। আমি তো এই পিডিএফটা তো নিশ্চয়ই ডেসক্রিপশনে আছে, পরে তোমরা দেখে নিতে পারো সেইগুলো কি আছে। ইম্পর্টেন্ট যেখানে আছে সেইগুলো আমরা যেটা একটু আলাদা পাবো সেগুলো আলোচনা করছি। এটা ডাবল ইকুয়াল টু, ইকুয়ালিটি চেক করে। আবার দেখো এখানে তিনটে ইকুয়াল টু আছে, তিনটে ইকুয়াল টু কে বলা হয় স্ট্রিক্টলি ইকুয়াল। তো ডাবল ইকুয়াল আর স্ট্রিক্টলি ইকুয়াল এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এবার এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আমি যদি বলি 5 ডাবল ইকুয়াল টু 5, যেখানে প্রথম 5টা ডাবল কোটের মধ্যে রাখা আছে, যদি ডাবল ইকুয়াল টু দিয়ে করি তাহলে আমাকে দেবে ট্রু, কারণ অটোমেটিক্যালি 5 কে আইদার ইন্টিজারে কনভার্ট করে অথবা এই 5টাকে স্ট্রিং এ কনভার্ট করবে। যে কোনো একটা, দুটো যে দুটো আছে ডাবল ইকুয়ালিটি ইউজ করলে দুটোকে সেম ডেটা টাইপের হতে হয়, এবং সেম ডেটা টাইপের হতে হয় বলে ইন্টারনালি আইদার এই 5টাকে ইন্টিজারে কনভার্ট করবে অথবা এই 5টাকে স্ট্রিং এ কনভার্ট করবে, দিয়ে পাবে কি এই দুটো সমান, দিয়ে ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি আমি ট্রিপল ইকুয়াল টু দিয়ে এই কাজটা করি তাহলে কিন্তু আমার ফলস আসবে, মানে এটা হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়াল, মানে ভেরি স্ট্রিক্ট। ঠিক আছে, নো অটোমেটিক টাইপ কনভার্সন, কোনো অটোমেটিক টাইপ কনভার্সন হবে না, এখানে অটোমেটিক টাইপ কনভার্সন হয়। সিমিলারলি নট ইকুয়াল টু সাইন তো এইটা হয়, আর এই যে দুটো ইকুয়াল দিয়ে দিলে এখানে স্ট্রিক্টলি নট ইকুয়াল। ঠিক আছে, ওই একই রকম ভাবে এই যে 5 নট ইকুয়াল টু 5 এটা দেবে ফলস, কিন্তু 5 নট ইকুয়াল টু 5 ইজ ট্রু, কারণ এখানে অটোমেটিক কনভার্সন হবে না, এই 5টা আলাদা, সেটাই ট্রিট করবে, সেজন্য ট্রু দেবে, নট ইকুয়াল টু ট্রু। আর এটা বলবে দুটো আলাদা, বলবে এটা দুটো এক করে দেবে, কারণ এটা অটোমেটিক টাইপ কনভার্ট করে দুটো 5কে এক করে দেবে। ঠিক আছে, আচ্ছা। এছাড়া গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু সেম হয়। তো এইটাও তাই, এটা আমি প্রিন্ট এক্সিকিউট করে দেখাচ্ছি না, এটা বুঝতেই পারবে তোমরা। আচ্ছা, তার সঙ্গে শর্ট হ্যান্ড অপারেটর, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, যেগুলো আমাদের হয় সেই শর্ট হ্যান্ড অপারেটর এবং অপারেটরের এই প্রোগ্রামগুলো আমি দেখাচ্ছি না, এটা তোমরা একটুখানি এখান থেকে পরে দেখে নেবে। ঠিক আছে, এবং লজিক্যাল অপারেটর যেগুলো হয়, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এই সমস্ত অপারেটর যেগুলো সিতে পড়েছিলাম আমরা সমস্ত এক। এবং এই প্রোগ্রামও আমি দেখছি না, ট্রু অ্যান্ড ট্রু, ফলস অ্যান্ড ফলস কি হয় সেগুলো আউটপুট করে দেখানো হয়েছে, এটা তোমরা পরে দেখে নেবে। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যেও এখানে আমরা আসছি না অতটা ডিটেলসে, এগুলো তোমরা নিজেরাই জানবে কি আছে। আচ্ছা, তার সঙ্গে এবার যেগুলো আসবো, আচ্ছা এইটা হচ্ছে তোমার সেই টার্নারি অপারেটর, কন্ডিশনাল অপারেটর যেটাকে বলা হয়, কোয়েশ্চেন মার্ক দিয়ে হয়, সেটাও এখানে ইউজ হয়। আচ্ছা, এবার হচ্ছে প্রোগ্রামিং স্টেটমেন্ট, ইফ, সুইচ, লুপিং, এগুলো আসছে। তো ইফ এলস এর জন্য ইফ টেস্ট এক্সপ্রেশন সেট অফ স্টেটমেন্ট, বা ইফ টেক্সট এক্সপ্রেশন এলস, মানে সিতে যা ইফ হয়েছে ওই একই ইফ, এখানে অন্য কিছু আলাদা কিছু নেই। ঠিক আছে, সিতে যা ইফ এলস করেছি বা সি প্লাস প্লাসে বা জাভাতে যা করেছো একই। সুইচ কেসও একই, সুইচ এক্স, কেস 1 ব্রেক, 2 ব্রেক, কেস 3 ব্রেক, কেস 4 ব্রেক, ডিফল্ট। তো একই, সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই সুইচ কেসের সিনট্যাক্সেও, সিতে যা করেছি এক্স্যাক্টলি সেম। এই ইভেন অডের প্রোগ্রাম, একটা নাম্বার প্রম্পট করে নিয়েছি এসটিআর এর মধ্যে, সেই এসটিআরটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে এক্স এর মধ্যে নিলাম। একটা প্রম্পট দিলে কি হয়, এন্টার এ নাম্বার, কি করবে না আমাকে একটা নাম্বার ইনপুট করতে বলবে, সেই নাম্বারটা আমি এসটিআর এর মধ্যে নিলাম, নাম্বারটা স্ট্রিং এ ইনপুট হয়, কারণ ওখানে আমি যা ইনপুট করব টেক্সট বক্সের মধ্যে বাই ডিফল্ট সেগুলোকে ও স্ট্রিং হিসাবেই ট্রিট করবে। ঠিক আছে, নাম্বার দিলেও স্ট্রিং হিসাবে ট্রিট করবে। তো সেই নাম্বারটাকে, স্ট্রিংটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম, এক্স স্টোর করলাম, 2 দিয়ে ভাগ করছি, যদি ভাগ মিলে যায় ইভেন নাম্বার বলবে অ্যালার্টে, আর না হলে বলবে অড নাম্বার। তো এই প্রোগ্রামটা তোমরা নিজেরা চালিয়ে দেখতে পারো, নিজেরা করতে পারো, ইফ এলস এর প্রোগ্রাম। সুইচ কেস তো দেখলাম, ডিফল্ট কেস সম্বন্ধে তোমরা জানো, এইখানেও তাই, এগুলোর তোমরা একটু দেখে নেবে। প্রম্পট এন্টার এ নাম্বার, সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করেছি, ফ্লোটে কনভার্ট করে
চেক করছি। এখানে কিছু আছে, ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইনভার্স অফ এ নাম্বার, এটা আমি দেখাচ্ছি না, এটা তোমাদের বেসিক্যালি এইগুলো তোমাদের নিজেদের দেখার জন্য ডেসক্রিপশনে যে পিডিএফটা থাকবে সেখানে এইগুলো সব পেয়ে যাবে, এইগুলো একটু তোমরা একটু বাড়িতে একটু চোখ বোলাবে। লুপে হোয়াইল লুপ একই সিনট্যাক্স, সেম সিনট্যাক্স অ্যাজ সি, যেমন এই যে হোয়াইল আনসার ইকুয়াল টু দিস অর দিস, তো ডু দিস, ঠিক আছে। ডু হোয়াইল লুপ একই সিনট্যাক্স, এখানে কোনো ডিফারেন্স নেই। হোয়াইল, ডু হোয়াইল, ফর, ইফ, সুইচ কেস সমস্ত সি এর মতোই সিনট্যাক্স। ডু প্রম্পট করলাম, অ্যালার্ট করলাম, আবার বলছি এন্টার অ্যানাদার, ইয়েস যদি হয় আবার হোয়াইলে ঘুরবে, তার মানে লুপের মধ্যে ঘুরিয়েছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা বাড়িতে একটু ট্রাই করবে, প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু নিজেরা রান করবে। আচ্ছা, ফর লুপ, ফর লুপে ওই একই জিনিস, ফর আই ইকুয়াল টু দিস। আচ্ছা, এটা যদি আমি ফর লুপের দেখো এইটা কি হবে, ফর 1 i ইকুয়াল টু 0, i লেস দ্যান 10, i প্লাস প্লাস, ডকুমেন্ট ডট রাইট i প্লাস বিআর, বিআর হচ্ছে ব্রেক করছি, তো 0 থেকে 9 অবধি আমার কিন্তু প্রিন্ট হবে। এটা আমি চালিয়ে দেখাই, দেখো ফর লুপ, তো ফর একটা সিম্পল ফর দিয়ে ফর ডট এইচটিএমএল, এই যে 0 থেকে 9 অবধি, এই যে 0 to 9 আমার কিন্তু প্রিন্ট হয়েছে। ওকে, বেশ, এবারে বুঝতে পারছো। আবার দেখো এইটাও খুব সুন্দর, একটা কালার অ্যারে নিয়েছি, কালার অ্যারে এরম ভাবে নেয়, একটা অ্যারে অ্যাকচুয়ালি এরম ভাবে ইউজ করে জাভাস্ক্রিপ্টে, না স্ক্রিপ্ট শুরু করলাম, একটা ইউজার ডিফাইন্ড একটা ভেরিয়েবলের নাম কালার অ্যারে, এখানে আমি যা ইচ্ছা নাম দিতে পারি, নাম দিচ্ছি কালার অ্যারে, তো ইকুয়াল টু নিউ অ্যারে এরম ভাবে লিখতে হবে, ইকুয়াল টু নিউ অ্যারে, এবং ব্র্যাকেটে আমাকে ভ্যালুগুলো বলে দিচ্ছি অ্যারেতে কি কি ভ্যালু স্টোর হবে। তো রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, ব্রাউন, এই সমস্ত আমি কতগুলো কালার নিলাম, 1 2 3 4 5 6টা কালার আমার অ্যারের মধ্যে নিয়েছে। একটা কালার অ্যারে হচ্ছে অ্যারেটার নাম, আমাকে অ্যারে বানাতে গেলে ইকুয়াল টু নিউ অ্যারে লিখতে হয়, এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে আমাকে ভ্যালুগুলো স্পেসিফাই করতে হয়, এটা হচ্ছে অ্যারে বানানোর সিনট্যাক্স। এবার এখানে যেহেতু 6টা আছে, 0 to 5 মানে 0 লেস i লেস দেন 6, আমি লুপ চালিয়েছি, দিয়ে y1 ইকুয়াল টু, y1 একটা ভেরিয়েবল কিন্তু, হ্যাঁ, তার মধ্যে কি সেট করছি না, ফন্ট কালার ইকুয়াল টু, ডবল কোট শুরু করলাম, তো এটা পুরোটা সিঙ্গেল কোটে লেখা আছে, সিঙ্গেল কোট শুরু, এইখানে এই যে সিঙ্গেল কোটটা শেষ হয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কোটটা শেষ হয়েছে, তার মধ্যে কি লিখেছি, ফন্ট কালার ইকুয়াল টু ডবল কোটে, তারপরে তার সঙ্গে অ্যাড করেছি কালার অ্যারে 0, আই এর ভ্যালু ইনিশিয়ালি 0, তো কালার অ্যারে 0 তে কি আছে, রেড, তার মানে এটা মানে রেড। সো ফন্ট কালার ইকুয়াল টু ডবল কোট শুরু, রেড, ডবল কোট শেষ, আবার ডবল কোট শুরু করে আবার লিখছি, ডবল কোটটা শেষ হলো এন্ড ব্র্যাকেটটা শেষ হলো, তার মানে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি এইটা থেকে, এটা থেকে আমার এরকম এলো, ফন্ট আমার এলো ফন্ট কালার ইকুয়াল টু ডাবল কোট রেড, তাই তো, রেড আবার ছোট হাতের আছে, সুতরাং রেড, তো এইটা আমার কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তারপরের বার যখন লুপটা চলবে তখন হয়ে যাবে ফন্ট কালার ইকুয়াল টু, রেডটা শুধু চেঞ্জ হবে, হয়ে যাবে ব্লু, তারপরে হবে ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, ফন্ট কালার ইকুয়াল টু ইয়েলো, এখান থেকে ভ্যালুগুলো নেবে এবং এখানে ভ্যালুগুলো এটা চেঞ্জ হবে, এবং এইভাবে আমার ট্যাগটা, ডাইনামিক ট্যাগ তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ডাইনামিক ট্যাগ। এই যে এইচটিএমএল ট্যাগটা আমি ফিক্সড না করে আমি এখানে ভেরিয়েবল ইউজ করে ভ্যালুগুলোকে চেঞ্জ করলাম, মানে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, তাই তো। এবার ফন্ট কালার প্রত্যেকবার একটা রেডটাকে নিল, নেওয়ার পরে ডকুমেন্ট ডট রাইট y1, নাও হোয়াট ইজ y1, y1 মানে হচ্ছে এইটা, তো এইটা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল তৈরি হলো, দিয়ে এটা ডকুমেন্ট ডট রাইট করা মানে কি, আমাকে বডির মধ্যে ওটা পেস্ট হলো, এবং বডিতে পেস্ট হলে যেটা ডকুমেন্ট ডট রাইটে করে আর কি, আমি এইচটিএমএল ট্যাগ হলে তো সেটা দেখায় না, সেটার এফেক্টটা পাওয়া যায়। তো ফন্ট কালার ইকুয়াল টু রেড, তারপরের লাইনে করেছি ফন্ট, তারপর ডকুমেন্টেড রাইট h2 এর মধ্যে হ্যালো লিখেছি, ব্রেক করেছি এবং স্ল্যাশ ফন্ট করেছি, তো একবারের জন্য এটা রেড হলো, তো বুঝতেই পারছো এখানে, তার মানে এই হ্যালো লেখাটা আমার ডিফারেন্ট কালারে লুপের মধ্যে আসবে। তো দেখো ফর কালারটা আমি দেখাই, ফর কালার, এ দেখো হ্যালো লেখাই এসছে, 6বার এসছে, কিন্তু ডিফারেন্ট কালারে লুপের মধ্যে এসছে, তো আমাকে কোড কম লিখতে হচ্ছে, এইচটিএমএল কোড কম লিখতে হচ্ছে এরকম জাভাস্ক্রিপ্ট ইউজ করলে, কারণ স্ক্রিপ্টের সঙ্গে আমি এইচটিএমএল গুলোকে এমবেড করতে পারছি। অ্যাকচুয়ালি এইচটিএমএল এর ভেতরে জাভাস্ক্রিপ্ট আছে, আবার জাভাস্ক্রিপ্টের ভেতরে এইচটিএমএল আবার এরকম ভাবে লিখছি ডকুমেন্ট ডট রাইট করে, ঠিক আছে, বেশ। এবার নেক্সট আসি, ফাংশনে আসি। এবার ফাংশন কিরম ভাবে করি,
ফাংশন জাভাস্ক্রিপ্টে করার জন্য এটা হচ্ছে ফাংশন কল, ফ্যাক্টোরিয়াল 5 যেভাবে ফাংশন আমরা কল করি, এন এর মধ্যে ফ্যাক্টোরিয়াল অফ 5 আসবে, কিন্তু ফ্যাক্টোরিয়ালের ফাংশনটাকে কিভাবে লিখবো, ফাংশন লেখার জন্য দিস ইজ দ্য সিনট্যাক্স, ফাংশন, তারপরে ফাংশনের নাম লিখবো, তারপরে প্যারামিটার যদি থাকে প্যারামিটার গুলো লিখবো, ফাংশন শুরু করব শেষ করবো। আমাকে মনে রাখতে হবে ফাংশন, এই ওয়ার্ডটা ইউজ করতে হয়, ফাংশন এটা দিয়ে শুরু করতে হয়। যেমন একটা এক্সাম্পলে আমরা আসি, এইটা ওইটাই, এটা আমরা জানি, এটা কিছুই নয়, এটা তোমরা সবাই জানো যে একটা স্ক্রিপ্ট ইজ এক্সিকিউটেড, এক্স এর ভ্যালু 10 হলো, এইখান থেকে একটা ফাংশনে কল করেছি মানে কন্ট্রোল এখানে চলে গেল এক্সিকিউট এতে, সেই ফাংশন থেকে মানে নেস্টিং অফ ফাংশন, এখান থেকে আবার এক্সিকিউট বি বলে একটা ফাংশন, অ্যাকচুয়ালি এটা একসঙ্গে হবে, আহা ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়ালি এক্সিকিউট বি, একটা স্পেস পড়ে গেছে, মানে একটা ফাংশনকে কল করলো, এক্সিকিউট বি ফাংশনটা এখানে লেখা আছে, এখান থেকে হয়ে গেলে যেহেতু এটার পরে আর কিছু নেই আবার এখানে ব্যাক করে আসবে, মানে নেস্টিং অফ ফাংশন, এটা আমরা সবাই জানি। তো ফাংশন কিভাবে লেখে, যেমন এই যে একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে ফাংশনের লেখার নিয়ম হচ্ছে, লেখা হয়েছে এখানে যে ফাংশন এই ওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফাংশনের নাম দিতে হবে ইউজার ডিফাইন্ড, যেরকম ভাবে ফাংশনের নাম দিই, নাম দেওয়া হয়েছে স্কোয়ার, এ হচ্ছে প্যারামিটার এক, কিন্তু এর আগে ইন্টিজার ফ্লোট সব কিচ্ছু লিখতে হবে না, এ, এবং অটোমেটিক টাইপ কাস্টিং হবে, অটোমেটিক ও ভ্যালু অ্যাসাইন হবে, যে টাইপের ভ্যালু আমি পাঠাবো, 5 পাঠাচ্ছি যখন কল করছি, তো 5 মানে এর ভ্যালু 5 হবে, মানে এটাকে ইন্টিজার হিসেবেই ট্রিট করবে। আমি যদি 5.5 পাঠাই তার মানে আমি 5.5 এর ভ্যালু 5.5 হবে, তখন সেটাকে ফ্লোট হিসাবে ট্রিট করবে। সুতরাং আমাকে আলাদা করে কোনো ভেরিয়েবলের টাইপ বলতে হবে না, ওর মধ্যে যখন ভ্যালু অ্যাসাইন হবে তখনই ও ভেরিয়েবলের টাইপ হয়ে যায়, তো এটাই আমার সুবিধা। সিমিলারলি এখানে কি করা আছে, এ ইন্টু এ, সেটা একটা ভ্যার, এই যে বলেছিলাম ভ্যার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল পি ইকুয়াল টু এ ইন্টু এ এন্ড রিটার্ন পি। ওকে, এবারে এখানে আমি কল করেছি, এটা ফাংশনটা লিখেছি স্ক্রিপ্টের মধ্যে, স্ক্রিপ্টের ভেতরে এই ডকুমেন্ট ডট রাইট করেছি স্কোয়ার অফ 5 ইজ এন্ড স্কোয়ার 5, ফাংশনটাকে কল করেছি, তো স্কোয়ার অফ 5 ইজ 25 এখানে প্রিন্ট হবে, রিটার্ন করা আছে, এন্ড ইউ ব্রেক। এবং প্রত্যেকটা দেখো আইদার সিঙ্গেল কোড বা ডাবল কোড, এখানে আমি ডাবল কোডটাও ইউজ করতে পারতাম, এটা যেমন ডাবল কোডে আছে নো প্রবলেম, কিন্তু ডাবল কোটের মধ্যে সিঙ্গেল কোড ইউজ করা যায়, বা সিঙ্গেল কোটের ভেতরে ডাবল কোড ইউজ করা যায়, ইন্ডিভিজুয়ালি ডাবল কোড বা সিঙ্গেল কোড যে কোনো একটা কোড ইউজ করলেই হয়। ওকে, তারপরে আমি আর একটা ফাংশন দেখাচ্ছি, এখানে দেখো স্ক্রিপ্টের মধ্যে ফাংশন, আচ্ছা এটা কি রান করে না দেখানোর দরকার আছে, রিটার্ন ডট এইচটিএমএল দেখাই একবার, রিটার্ন ডট এইচটিএমএল 25 যে স্কোয়ার অফ 5 ইজ, এটা রিটার্ন করে ভ্যালুটা এসছে 25টা এসছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসছি, আচ্ছা এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, প্যারামিটার পাস, যতগুলো প্যারামিটার অটোমেটিক, যে আমার একটা আর্গুমেন্ট বলে একটা, এখানে যেমন এআরজিসি যেরকম সিতে হয় আর কি, এআরজিবি যেমন আর্গুমেন্ট ভেক্টর হয়, এখানেও একটা ভেরিয়েবল আছে, মানে একটা অ্যারে আছে আর্গুমেন্টস বলে, যত আর্গুমেন্ট পাস করাচ্ছে সেইগুলো ওর মধ্যে স্টোর করে। আর যদি খুব বেশি উৎসাহী হও তোমরা এটা দেখে নিতে পারো, নিচে লেখাও আছে কিভাবে কি করতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে আবার একটা ফাংশন ডিসপ্লে এক্স ওয়াই জেড কল করেছি, ডিসপ্লে এক্স ওয়াই জেড মানে ডিসপ্লে দিয়ে আমি ডকুমেন্ট ডট রাইট ইউজ করবো না, আমি ডিসপ্লে ইউজ করবো, তো ডিসপ্লে এক্স ওয়াই জেড, তো অ্যাকচুয়ালি এর মধ্যে ডকুমেন্ট ডট রাইট টেক্সটকে দেখা যায়, টেক্সটের মধ্যে ভ্যালুটাকে নিচ্ছে, তো আমি যতবার ডিসপ্লে কল করব ডিসপ্লে দিয়ে কিছু করব হয়ে যাবে আর কি। আচ্ছা বেশ, এইখানটা ওই ওই যেটা বলেছিলাম অটোমেটিক্যালি যে অ্যারে আর্গুমেন্ট বলে একটা অ্যারে তৈরি করে, সেটা এখানে লেখা আছে, তোমরা দরকার হলে পড়তে পারো। এবারে আমরা যেটা ইম্পর্টেন্ট জায়গা সেখানে চলে আসি, ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং মানে কি, যে ইউজার এই যে বাটনে ক্লিক করছে, ইউজার মাউসটাকে মুভ করাচ্ছে, কি প্রেস করছে কিবোর্ড থেকে, সেইগুলো বিভিন্ন যে ইউজার অ্যাকশন গুলো সেইগুলোকে বলা হয় ইভেন্ট, ইউজার অ্যাকশন গুলোকে বলা হয় ইভেন্ট। ওকে, এবার সেই ইভেন্ট গুলো যখন হয়, যে আমি বাটনে ক্লিক করছি কি করছি না, তার জন্য যে কোড গুলো লিখবো সেগুলোকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলিং, রেসপন্ডিং টু দ্য ইভেন্ট, ঠিক আছে। তো ইভেন্ট হ্যান্ডলিং এবং কিছু ইভেন্ট হ্যান্ডলার আছে যেগুলো হচ্ছে কোড, যে কোডগুলো ওইটার জন্য কাজ করে। তো এক্সাম্পল অফ ইভেন্ট হচ্ছে অন অ্যাবর্ট, অন ব্লার, অন চেঞ্জ, অন ক্লিক, এগুলো হচ্ছে ইভেন্টের নাম, এগুলো মনে রাখতে হবে। অন অ্যাবর্ট মানে অ্যাবর্ট করলাম কোনো কিছু, মানে একটা ইমেজ লোড হচ্ছিল সেটাকে আমি দুম করে বন্ধ করে দিলাম, সেটা হচ্ছে অন অ্যাবর্ট। অন ব্লার মানে একটা ডকুমেন্ট বা উইন্ডো বা ফ্রেম সেট or a form element that loses the current input focus,
আমার একটা ইনপুট ফোকাস ছিল, একটাতে ক্লিক করে অ্যাক্টিভ করা ছিল, সেখান থেকে আমি অ্যাক্টিভ অন্য একজনকে অ্যাক্টিভ করলাম। তাহলে যেটা আগে অ্যাক্টিভ করা ছিল, যেটা সিলেক্ট করা ছিল, সেটা অন ব্লার। তার জন্য যে ইভেন্টটা হবে অন ব্লার। অন চেঞ্জ, আমি কোনো চেঞ্জ করছি, মানে একটা টেক্সট ফিল্ডে কিছু ভ্যালু লেখা আছে, সেই ভ্যালুটাকে আমি চেঞ্জ করছি, মানে আমি মুছে দিচ্ছি বা নতুন কিছু টাইপ করছি, তখন অন চেঞ্জ ইভেন্ট হবে। অন ক্লিক আমরা সবাই জানি, ক্লিক করলাম কোন একটা বাটনে, তার এগেনস্টে কোনো একটা কাজ হবে, অন ক্লিক। অন ডিবিএল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে তারপরে কাজটা হবে, সেটা হচ্ছে ডাবল ক্লিক, ডিবিএল ক্লিক। অন এরার, কোনো এরার হলে কিছু একটা আসবে, কিছু একটা হয়ে যাবে, সেটা অন এরার। অন ফোকাস, যেটা আমার অন ব্লারের ঠিক উল্টো, মানে ব্লার মানে একজনের থেকে ব্লার হলো কিন্তু অন্য এক জায়গায় আমি ফোকাস করলাম, যেটাতে আমি সিলেক্ট করলাম, দ্যাট ইজ কল ফোকাসিং করলাম। যদি আমার সেটা হয়, সেটা মানে কোন একটা উইন্ডো বা ফ্রেম সেট বা কোন একটা ফর্ম এলিমেন্ট যেটাতে আমি ফোকাস মানে কার্সারটা নিয়ে গেলাম বা ক্লিক করলাম যেটার উপরে, তার মানে সেটা অ্যাক্টিভেট হলো, সেটা সিলেক্ট হলো, সেটাকে তখন হচ্ছে অন ফোকাস। তো ফোকাস পেলে তখন কি কাজ করবে? তো আমরা আসছি এরকম এরকম আরো অনেক আছে। অন কি ডাউন, অন কি প্রেস, অন কি আপ, অন লোড। অন লোড মানে যখন পেজটা লোড হচ্ছে তখন কি হবে? অন মাউস ডাউন, মাউস মুভ, মাউস আউট, মাউস ওভার, মাউস আপ, অন মুভ, কত কিছু আছে। অন মুভ হচ্ছে উইন্ডো বা ফ্রেমটাকে আমি মুভ করাচ্ছি, মানে একটা যেরকম ভাবে মুভ করাই। অন রিসেট, রিসেট বাটনে ক্লিক করেছি। অন রিসাইজ, উইন্ডোটাকে রিসাইজ করছি, ছোট থেকে একটু বড় করলাম। অন সিলেক্ট, কাউকে আমি সিলেক্ট করলাম, সাবমিট করলাম, অন সাবমিট। অন আনলোড, যখন আনলোড হচ্ছে, যখন এক্সিট হচ্ছে, যখন আমি পেজটাকে বন্ধ করে দিচ্ছি, তখন কি হবে? তো এত রকম আমার ইভেন্ট অ্যাট্রিবিউটস আছে, মানে ইভেন্ট, এগুলো এক একটা ইভেন্ট। এবং এইগুলো কোথায় ইউজ হয়, যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল, খুব ভালো ভালো এক্সাম্পল এখানে দেখতে পাবে, আর পরের দিনও কিছু করাবো। তো যেমন ধরো এইখানে একটা আমি এইচটিএমএল হেড স্ক্রিপ্ট এখানে লিখেছি, হেডের মধ্যে স্ক্রিপ্ট লেখা আছে, সেই স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন লেখা আছে। কি ফাংশন? ফাংশনটার নাম দেওয়া হচ্ছে ফোকাস কাউন্ট। কাউন্ট ইকুয়াল টু ইনিশিয়ালি 0। ফোকাস কাউন্টে ক্লিক করলে কাউন্টের ভ্যালু 1 বেড়ে যাবে এবং অ্যালার্ট দেবে, ইউ মুভড ইউর মাউস হিয়ার 0 টাইমস বা 1 টাইম। ইউ মুভড ইউর মাউস হিয়ার 1 টাইমস, 0 ছিল 1 হবে, তাই তো? এবার এটা কোথায় লেখা আছে না, একটা বডি, হেড শেষ হয়েছে, বডি স্ল্যাশ বডির মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ লেখা আছে। সেই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লেখা আছে এইচআরএফ এ কিছু লেখা নেই, ভয়েড 0, মানে এখানেই থাকবে, কোথাও তুমি যাবে না। মানে যেটা যেটা আমার একটা সাইন দিয়ে দিলেও হয়, মানে তোমার হ্যাশ সাইন যেটা দিই আর কি, এখানেই থাকবে, আমি কোথাও কিছু লিখিনি। অন মাউস ওভার, অন মাউস ওভার তার মানে এই লিঙ্কটার ওপরে, ওই লেখাটার ওপরে যে পয়েন্ট হেয়ার লেখাটা আসবে, ওর ওপরে যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে এই ফাংশনটা কল হয়ে যাবে। আমাকে কিচ্ছু করতে হবে না, মাউসটা নিয়ে গেলেই ফাংশনটা কল হবে, ফাংশনটা কল হলেই এটা চলবে, ফাংশনটা চলবে, এইটা চলবে, ঠিক আছে? কাউন্ট 0 প্রথমে একবারই হবে, তারপরে এটা চলবে, তা কাউন্টের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। তো দেখাচ্ছে এটা ওয়ান মাউস ওভার 1.html। তো আমি দেখি অন মাউস ওভার 1.html আছে। এই যে পয়েন্ট দিয়ে আমি একটু বড় করে নিলাম, আমি এখানে মাউসটা নিয়ে যাচ্ছি, দেখো কি হচ্ছে, এই দেখো সঙ্গে সঙ্গে আমার একটা অ্যালার্ট দিয়ে দিল, ইউ হ্যাভ মুভড ইউর মাউস হিয়ার 1 টাইম, ওকে। আচ্ছা, আবার নিয়ে গেলাম, এবার হয়ে গেল 2 টাইমস, ওকে। আবার নিয়ে গেলাম, ইউ ইউ হ্যাভ মুভড ইউর মাউস হিয়ার 3 টাইমস, তো আমার এটা কি ফাংশনে চলছে, 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস, ওকে। তো মাউসটা এখানে নিয়ে গেলেই আমার ফাংশনটা চলছে। কেন চলছে? আমার ক্লিকে যদি লিখতাম, অন ক্লিকে যদি লিখতাম, তাহলে ক্লিক করলে হতো, মাউস ওভারে লেখা আছে। তো মাউস ওভার মানে হচ্ছে মাউসটা ওর উপরে ওভার হলেই, মাউসটা ওর উপর নিয়ে গেলেই আমার কিন্তু কাজটা হচ্ছে। তো এইটা হচ্ছে সেই ফাংশনটা যেটা বারবার কল হচ্ছে, ঠিক আছে? ফাংশনের কাজই তাই আমরা জানি, ফাংশনকে আমরা বারবার কল করতে পারি, তাই তো? আচ্ছা, বেশ। আবার একটা প্রোগ্রাম দেখো, ইনপুট টাইপ বাটন ভ্যালু ইকুয়াল টু, না এটা চলবে না, এটা চলবে না, এটা আমি দেখাচ্ছি না, উইন্ডো ডট স্ট্যাটাসটা, আমাদের স্ট্যাটাস উইন্ডো এখন নেই। আচ্ছা, এইটা দেখো, ইনপুট টাইপ বাটন ভ্যালু ইকুয়াল টু কনফিডেন্সিয়াল, অন মাউস ওভার বিজি ডকুমেন্ট ডট বিজি কালার রেড, অন মাউস আউট ডকুমেন্ট ডট বিজি কালার গ্রিন। এটা অন মাউস ওভার 3.html, অন মাউস ওভার 3.html আমি নিয়ে গেলাম, এখানে একটা বাটন আছে, ঠিক আছে? আমি দেখো মাউস এখন সাদা, ব্যাকগ্রাউন্ড কালার কত কি আছে, সাদা। মাউসটার উপর নিয়ে গেলাম, কি কালার হয়ে গেল, লাল হয়ে গেল। মাউসটা আবার বার করে নিয়ে এলাম, সবুজ হয়ে গেল। আবার নিয়ে গেলাম, লাল হয়ে গেল, আবার সবুজ হয়ে গেল, ঠিক আছে? বোঝা যাচ্ছে মাউস নিয়ে গেলেই লাল হচ্ছে, বাইরে বার করলেই আমার সবুজ হয়ে যাচ্ছে। তার মানেটা কি, অন মাউস ওভার অ্যান্ড অন মাউস আউট, দুটো ইভেন্ট চলছে। তো আমার এখানে লেখাই আছে অন মাউস ওভার, কোনো ফাংশন কল করা নেই। এই যেখানে লেখা আছে না ইনপুট টাইপ বাটন ভ্যালু কনফিডেন্সিয়াল,
তারপরে স্পেস দিয়ে এখানে একটা ডিলিট দিলে পুরোটা মনে আসেনি, তলার লাইনে চলে এসছে। অন মাউস ওভার মানে মাউসটা যদি ওভার করি তাহলে কোনো ফাংশনকে কল না করে ডিরেক্টলি আমি এখানে কোড লিখে দিয়েছি, মাউস নিয়ে গেলে ডকুমেন্ট ডট বিজি কালার করো রেড, ডাবল কোটের মধ্যে করতে হবে। তার কারণ এই এত দূর অবধি আমার কিন্তু এইগুলো কিন্তু আমার এইচটিএমএল আছে, এবং এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট একসঙ্গে লেখা যাবে না, তো ডাবল কোটের মধ্যে লিখতে হবে এটা ডকুমেন্ট ডট বিজি কালার রেড। ডাবল কোটটা শেষ করলাম, এই যে ডাবল কোটটা এখানে শেষ হয়েছে, এবং তারপরে একটা স্পেস দিয়েছি। অন মাউস আউট, মাউস আউট হলে কি হবে, ডকুমেন্ট ডট আবার ডাবল কোটের মধ্যে ডকুমেন্ট ডট বিজি কালার আমার গ্রিন। তো আমার এই ডকুমেন্ট ডট বিজি কালার গ্রিন, গ্রিনটা সিঙ্গেল কোটে রাখা আছে, যে ডাবল কোটের মধ্যে আবার একটা যখন কোটের দরকার হবে তখন সিঙ্গেল কোট ইউজ করবো, ঠিক আছে। তো ওই জন্য আমার এটা এলো, বুঝতেই পারলে। আবার একবার দেখাই, নিয়ে গেলাম রেড, বাইরে বার করলাম গ্রিন। ওকে, আচ্ছা এইটা আর একটা দেখো, এটা দেখে আর বেশি আজ এগোবো না। আর একটা দেখো, এখানে একটা স্ক্রিপ্ট লিখেছি কাউন্ট 0, আগেরটার মতো ফাংশন লিখেছি কাউন্ট চান্স, কাউন্ট প্লাস প্লাস একই রকম ভাবে। ইফ কাউন্ট গ্রেটার দেন 5, যদি কাউন্ট 5-এর বেশি হয়ে যায় অ্যালার্ট দেবে ইউ হ্যাভ এক্সস্টেড ইউর চান্সেস। অ্যান্ড দেন উইন্ডো ডট ক্লোজ। নাও হোয়াট ইজ উইন্ডো ডট ক্লোজ, উইন্ডোটাকে বন্ধ করে দেবে, মানে 5 কাউন্টের ভ্যালু 5 হয়ে গেলেই বলবে এটা মেসেজটা দেবে, দিয়ে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে। তো আমার এখানে কি আছে না, ইনপুট টাইপ বাটন ভ্যালু ইকুয়াল টু রিস্টার্ট গেম অন ক্লিক কাউন্ট চান্সেস, ফাংশনটাকে কল করা আছে। তো ফাংশনটা এই যে কাউন্ট চান্সেস ফাংশনটা উপরে লেখা আছে। তো আমি যেই ক্লিক করব এখানে, এখানে যাবে, কিছুই হবে না, কাউন্টের ভ্যালু 0 থেকে 1 হবে, 5-এর বেশি হলে তবে এইসব রেগে যাবে, 5-এর কম হলে কিছু বলবে না, 5-এর বেশি হলেই আমার কিন্তু এ রেগে যাবে, রেগে গিয়ে এইগুলো বলে বন্ধ করে দেবে উইন্ডোটা। তো আমি দেখি রেস্ট্রিক্ট ডট এইচটিএমএলটা আমি চালিয়ে দেখি একবার, রেস্ট্রিক্ট ডট এইচটিএমএল, কিন্তু এটা চালাতে গেলে আমি উইন্ডোটাকে আমি বাইরে বার করে নিলাম, একটু ছোট করে নিই, উইন্ডোটাকে ছোট করে দেখাই যাতে আমি বোঝাতে পারি। আমি দেখো এখানে রিস্টার্ট গেমসে ক্লিক করলাম, কিচ্ছু হলো না, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 5-এও কিছু হলো না, 5-এর বেশি হলে হবে। এবারে দেখো ক্লিক করছি, বলছে ইউ হ্যাভ এক্সস্টেড ইউর চান্সেস, আমি যেই ওকে করলাম উইন্ডোটাও বন্ধ হয়ে গেল, দেখতে পেলে? তো সেটা কি জন্য হলো, উইন্ডোটা কিভাবে বন্ধ হলো, উইন্ডোটা বন্ধ হয়েছে উইন্ডো ডট ক্লোজ এর জন্য। ওকে, এইটা মেসেজ দেখিয়েছে, তারপরে উইন্ডো ডট ক্লোজ, উইন্ডো ডট ক্লোজে আমার উইন্ডোটা বন্ধ করে দেবে। ওকে, আচ্ছা নেক্সট দেখি আর একটা কি আছে। এইটা কি করেছে, ইমেজ আছে, একটা দুটো ফাংশন লেখা আছে, একটা শো ফাংশন, একটা হাইড ফাংশন। শো ফাংশনে ডকুমেন্টের ফর্মের মধ্যে মাই ইমেজের সোর্স করছে এ ডট জেপিজি, তার মানে ডকুমেন্ট, তার মধ্যে form1 নামে কিছু ফর্ম আছে নিশ্চয়ই, এই যে ফর্ম নেম ইকুয়াল টু form1, তার মধ্যে মাই ইমেজ নামে কোন ইমেজের নাম আছে, এই যে ইমেজ সোর্স ইকুয়াল টু দিস নেম ইকুয়াল টু মাই আইএমজি। সো মাই আইএমজি ইজ দ্য নেম অফ দ্য ইমেজ বাট দ্য সোর্স ইজ বি ডট জেপিজি, ঠিক আছে। তার সোর্সকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এ ডট জেপিজি করে দিচ্ছি। তো বি ডট জেপিজি আছে, আর এই ফাংশনটা কল হলে ওই সোর্স ইমেজের ওইটা এ ডট বি ডট জেপিজি থেকে এ ডট জেপিজি হয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। তো এই ফাংশনটা যদি কল করা হয়, সিমিলারলি ইনপুট টাইপ বাটন ভ্যালু হচ্ছে শো ইমেজ অন ক্লিক শো, ইনপুট টাইপ বাটন ভ্যালু হচ্ছে হাইড ইমেজ অন ক্লিক হাইড। আচ্ছা হাইডে কি করবে, শোতে করলে আমার এ ডট জেপিজি শো করবে, বি ডট জেপিজি থেকে এ ডট জেপিজি তে চলে যাবে, ঠিক আছে। আর যখনই আমি হাইড করব তখন আমার ডকুমেন্টের form1 মাই ইমেজের সোর্স এই যে এসআরসি যেটা, সেটাকে করছি জাভাস্ক্রিপ্ট ভয়েড 0, মানে কিছু নয়, ব্ল্যাঙ্ক, নাল অ্যাকচুয়ালি। তো আমার হাইড করলে ওটাকে দেখাবে না, ওটা মুছে যাবে, ওটাকে আর শো করবে না। তো আমি দেখি এটা চালাই, শো হাইড ডট এইচটিএমএল, শো হাইড ডট এইচটিএমএল চালালাম। তো ইনিশিয়ালি একটা পেঙ্গুইনের ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি যেই শো ইমেজে ক্লিক করি কি হয় দেখো, আচ্ছা এইটার নাম এ ডট আমাকে রাখতে হবে, এ ডট জেপিজি এবং বি ডট জেপিজি এখানে রাখতে হবে, বি ডট জেপিজি কে দেখতে পাচ্ছি, এ ডট জেপিজি তো নেই, সুতরাং এ ডট জেপিজি তো আমার ফোল্ডারে রাখতে হবে, নাহলে চলবে কি করে। তো আমি একটা কোনো ফাইলকে নিয়ে, একটা জেপিজি ফাইলকে নিলাম, কপি করলাম, দিয়ে আমি এখানে কোথায় ছিলাম, এখানে ছিলাম, এখানে আমি পেস্ট করলাম, এটার নাম আমি রিনেম করে এ ডট জেপিজি করে দিলাম। ওকে, তো আমার ইনিশিয়ালি এ ডট জেপিজি আছে, তাই না, আমার ইনিশিয়ালি কি থাকে, বি ডট জেপিজি আছে। এবারে আমার এ ডট জেপিজি করতে হবে। এ ডট জেপিজি কিভাবে হবে, যদি আমি শোটা যদি কল হয়,
শোটা কখন কল হবে না, যদি আমি এই বাটনটাতে শো ইমেজ বলে বাটনটাতে ক্লিক করি তাহলে শোটাই কল হবে, দিয়ে a.jpg হয়ে যাবে। তো দেখো আমার এখানে আবার রিফ্রেশ করছি আমি, মানে প্রোগ্রামটাকে লোড করলাম, রিফ্রেশ কি হলো, হ্যাঁ এবার আমি যেই শো ইমেজে ক্লিক করছি ওই চেঞ্জ তো হচ্ছে না কিছু, নিশ্চয়ই এরর হচ্ছে, এটাতে কি আছে আমি দেখি, আমি জানি না এটার ভিউ সোর্সটা করে দেখি। ইনিশিয়ালি এটাতে তো ভুল আছে, এখানেও b.jpg এখানেও b.jpg আছে, তাহলে কি করে হবে, তাহলে আমার এই কোডটাকে চেঞ্জ করতে হবে, এইখানের কোডে ভুল আছে। এই ফাইলটার কি নাম ছিল, showheight.html 27 showheight.html, এটাকে আমি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। তো ইনিশিয়ালি আমি চাইছি b.jpg থাক, কিন্তু ক্লিক হলে আবার a.jpg হয়ে যাবে। তো a.jpg করলাম, সেভ করলাম, এবার বন্ধ করলাম, এবার এটাকে রিফ্রেশ করি, এবার যদি শো ডট ইমেজ করি দেখো শো ইমেজ এটা হয়ে গেল, ঠিক আছে। আর হাইড ইমেজে ক্লিক করলে, হাইড ইমেজে কি করার কি ছিল আমি জানি না, আমি আবার রিফ্রেশ করছি, আগে এটা b.jpg আছে, শো ইমেজে ক্লিক করলে জাস্ট ওইখানেই ওই ট্যাগটাতেই চেঞ্জ হচ্ছে। এটা মনে রাখতে হবে যে এটার জন্য আলাদা করে কোনো ইমেজ সোর্স লেখা নেই, একটাই ইমেজ, তার সোর্স যেটা b.jpg ছিল, ইউজিং জাভাস্ক্রিপ্ট আমি একটা অন্য সোর্স ওই একই জায়গাতে আমি বসাচ্ছি, তাই না। আর হাইডটা এখানে চলছে না, জাভাস্ক্রিপ্ট ভয়েড জিরোতে কি দেখাচ্ছে, কিছুই থাকবে না, মানে অ্যাকচুয়ালি এখানে ভয়েড জিরোটা চলছে না। তো যাই হোক, বেশ হয়ে গেল। আচ্ছা এইটা দেখো, অন লোড ইভেন্ট এবং অন আনলোড ইভেন্ট। অন লোড ইভেন্ট মানে যখন লোড হচ্ছে, আর অন আনলোড মানে হচ্ছে বডিতে লিখছি, এটা বডি ট্যাগের জন্য বডি অনলোড মানে যখন পেজটা আমার লোড হচ্ছে ব্রাউজারের মধ্যে, তখনই আমি অ্যালার্ট হ্যালো, আর আলাদা করে মেসেজ আর ফাংশন লিখিনি, আমি এখানেই ডাবল কোডে লিখে দিয়েছি অ্যালার্ট হ্যালো। আর অন আনলোড মানে কি না, যখন আমার পেজটাকে আমি বন্ধ করছি তখন হবে অ্যালার্ট বাই বাই, ঠিক আছে। তো এইটা দেখি, এটা কি নাম, অনলোড আনলোড। আচ্ছা অনলোড আনলোড আমি চালাই, এই দেখো চালিয়েছি, হ্যালো এসে গেছে অ্যালার্টে, ওকে করলাম, বেশ। এবার এটাকে যদি আমি বন্ধ করি, মানে এটা জাস্ট ক্লোজ করছি, যেই ক্লোজ করলাম কোথায় দেখালো না তো, আনলোডে কি লেখা ছিল, আনলোডে আদৌ লেখা ছিল কিনা কে জানে, আমাকে দেখতে হবে। ওপেন উইথ নোটপ্যাড, আনলোডে অ্যালার্ট দেখানোর কথা কিন্তু দেখালো না, দেখি আর একবার, এইটা চালালাম, ওকে দেখালো, এটা ক্রস করে দিলে একটা মেসেজ দেখানোর কথা, মানে অ্যাকচুয়ালি আনলোড মানে হচ্ছে এখান থেকে যদি আমি এইটাকে আমি কপি করলাম, কপি করে আমি এইখানে পেস্ট করলাম, এই যে লোড হলো, ঠিক আছে লোড হয়েছে, এবার আমি ব্যাক করে যাচ্ছি, না দেখাচ্ছে না, কিন্তু আনলোডটা চলছে না কোনো কারণে, এটা ব্রাউজারের কিছু প্রবলেম, কিন্তু চলার কথা আর কি, আনলোডে আমার বাই বাই হবে, ঠিক আছে। আচ্ছা তো আজকে আমি আর বেশি এগোচ্ছি না, বাকি যেগুলো আছে তোমরা একটুখানি নিজেরা দেখবে এইখানে, আর যেগুলো লেখা আছে, হ্যাঁ এগুলো নিজেরা একটুখানি স্টাডি করলে বুঝতে পারবে, এই প্রোগ্রামগুলো সব করে দেয়াই আছে, প্রোগ্রামগুলো নিজেরা করলে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, এটা খুবই সোজা, মানে বেসিক জায়গাটা আমি শুরু করে দিলাম, বাকিটা একটুখানি তোমরা নিজেরা একটু দেখবে। তো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম, পরের দিন জাভাস্ক্রিপ্ট আবার করবো আমরা, সেখানে আরো নতুন কিছু প্রবলেম আসবে। ওকে, থ্যাংক ইউ।